হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টারে আজ আমি মাধ্যমিকের তৃতীয় অধ্যায়ের SAQ প্রতিরোধ ও বিদ্রোহ ওই চ্যাপ্টারের SAQগুলো নিয়ে বলবো। তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি বলে দিচ্ছি। 1. ভারতীয় বনাঞ্চল বা অরণ্য আইন, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কি? 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট পাস হয়। এই আইনের দ্বারা বন বা অরণ্যের ওপর ব্রিটিশ অধিকার বৃদ্ধি পায় ও সরকারি বনাঞ্চল সৃষ্টি হয়। পরেরটা, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কি? বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব শব্দগুলিকে একই অর্থে ব্যবহার করলেও আদর্শগত দিক থেকে তা একই অর্থ বহন করে না। বিদ্রোহ শব্দটির দিকে যদি তাকানো যায় তবে দেখা যায় এতে রয়েছে প্রতিবাদী কণ্ঠস্বর, অত্যাচার, অবিচার, শোষণ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার প্রতিবাদে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের যে সামরিক চরিত্র থাকবে তা নিশ্চিত করে বলা যায় না। যেমন বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত সাঁওতাল বিদ্রোহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কথা বলা যায়। আর অভ্যুত্থান হলো কিভাবে বা কী কারণে বিদ্রোহ শুরু হয় সেটাই অভ্যুত্থান বা উত্থান। অভ্যুত্থান হলো বিদ্রোহের পূর্ব শর্ত এবং এদের মধ্যে পরম্পরাগত সম্পর্ক রয়েছে। যেমন ভারতে পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্তের অভ্যুত্থান, জাতীয়তাবাদের অভ্যুত্থান ইত্যাদি। আর বিপ্লব হলো বিশেষভাবে হঠাৎ করে কোনো আমূল পরিবর্তন। প্লব শব্দটির অর্থ এক লাফে অনেক দূর এগিয়ে যাওয়া, তাই বিপ্লব শব্দটি বিশেষ অর্থবহ। এই বিপ্লব বিদ্রোহ ও অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত। বিদ্রোহ ও অভ্যুত্থানের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন না ঘটলে বিপ্লবের প্রয়োজন হয়। বিদ্রোহ অভ্যুত্থানের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে বৃহত্তর ক্ষেত্রে বিপ্লবের জন্ম হয়। যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লবের কথা বলা যায়, যেখানে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ এক কথায় বিপ্লব হচ্ছে পুরাতন ব্যবস্থার আমূল পরিবর্তন। এটা তোমাদের হয়তো আলাদা করেও আসতে পারে, যেমন বিদ্রোহ কী বা অভ্যুত্থান কী বা বিপ্লব কী, আবার একসঙ্গেও আসতে পারে 4 নম্বরে। তোমরা তখন এটা দিও। কেন রুম্পা বিদ্রোহ হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে স্থানীয় মনসবদার ও ব্রিটিশদের মধ্যে জমি বন্দোবস্তের কারণে গোদাবরী উপত্যকার অরণ্যচারী রুম্পা উপজাতির মানুষ জঙ্গলের কাঠ কাটতে বা পশু চরাতে গেলে তার উপর কর ধার্য করা হয়। এর প্রতিবাদে রুম্পা বিদ্রোহ শুরু হয়। পরেরটা, চুয়ার কাদের বলে? চুয়ার হলো একটি উপজাতির নাম। মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু অংশের ভূমিজ আদিবাসী ছিল এই চুয়াররা। কিছু ইংরেজ ও জমিদাররা এদের চার বলতো, তার থেকেই চুয়ার শব্দটি এসেছে। পাইকান কি? চুয়াররা প্রাচীন প্রথায় কৃষিকাজ, শিকার ও পশুপালনের পাশাপাশি বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে পাইক অর্থাৎ লেঠেল বাহিনীর কাজ করত। বিনিময়ে তারা পাইকান বা নিষ্কর জমি ভোগ করত, অর্থাৎ বিনা শুল্কে জমিদাররা তাদের যে জমি ভোগ দখলের অধিকার দিত তাই ছিল পাইকান। পরেরটা, কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখ। প্রথম বৈশিষ্ট্য কি? কোল বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ। ঔপনিবেশিক আমলে সরকারের অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত কোলরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সংঘবদ্ধ অভ্যুত্থান। গ্রামে গ্রামে তীর
ধনুক বিলি করে মানুষকে মহাজন, ইজারাদার ও সরকারের ত্রিমুখী শোষণের বিরুদ্ধে এক হতে বিদ্রোহীরা আহ্বান জানান। এদের নেতাদের নির্দেশ ছিল অত্যাচারী মহাজনদের দেখা মাত্র ধরে এনে দেবতার সামনে বলি দাও। পরেরটা, খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। খুদকাঠি ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃত ছিল। খুদকাঠি প্রথার অপর নাম খুন্তকট্টি প্রথা। দামিনী কোহ বলতে কি বোঝো? দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বসবাস শুরু করেছিল। তারা বহু পরিশ্রম করে এখানে জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য ও বাসযোগ্য জমি তৈরি করেছিল। সাঁওতালদের এই নতুন অঞ্চলকে দামিনী কোহ বলা হয়। সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব উল্লেখ করো। এই বিদ্রোহের দুটি গুরুত্ব হলো, এক, সাঁওতাল পরগনা জেলা গঠন। সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতাল এলাকাগুলো নিয়ে সাঁওতাল পরগনা জেলা গঠন করে। আর দুই, মহাজনদের শোষণের উপর নিষেধাজ্ঞা জারি। ব্রিটিশ সরকার সাঁওতালদের এলাকায় দিকু মহাজনদের বসবাস নিষিদ্ধ করে এবং মহাজনদের সুদের হারও নির্দিষ্ট করে দেয়। এর আগে মহাজনরা যত্রতত্র সুদ নিত, একটা নির্দিষ্ট পরিমাণ সুদ বেঁধে দেয় এই ব্রিটিশ সরকার। রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? এর নেতা কে ছিল? রংপুর বিদ্রোহ 1780 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। এর নেতা ছিলেন শেখ নুরুল উদ্দিন ও ধীরাজ রঞ্জন। রংপুর বিদ্রোহের মূল কারণগুলো কি ছিল? মূল কারণগুলি ছিল, এক, জমিদার তথা প্রজাদের উপর উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ। দুই, সময় মতো রাজস্ব প্রদানে ব্যর্থ জমিদার বা প্রজাদের ওপর অনেক সময় নানা রকম অত্যাচার চালানো হতো। তিন, খাজনা অনাদায়ে ওই অঞ্চলের কিছু মহিলা জমিদারের জমিদারি স্বত্ব কিনে নেওয়া হয় অতি সামান্য মূল্যে। প্রাকৃতিক দুর্যোগের জন্য শস্যহানি হলেও অসহায় কৃষকদের বা জমিদারদের খাজনা থেকে রেহাই দেওয়া হতো না, তাই এটি জমিদার ও কৃষকের মিলিত বিদ্রোহ। এইসব কারণে রংপুর বিদ্রোহ হয়েছিল। ভিল বিদ্রোহের দুজন নেতার নাম বলো। ভিল বিদ্রোহের নেতারা হলেন তাতিয়া ভিল, চিল নায়েক, হিরিয়া ও শিউরাম। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের মূল কারণগুলো কী ছিল? কারণগুলো হলো, এক, কোম্পানির আমলে উচ্চ রাজস্ব হার ও রাজস্ব আদায়ে অত্যাচার করা হতো। তাই এই যে রাজস্ব আদায়ে যে এদের অত্যাচার করা হতো তাতে এরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। দুই, সন্ন্যাসীদের তীর্থে যাওয়ার উপর সরকার তীর্থকর বসায়। তিন, ফকিরদের দরগাহে যাওয়ার উপর সরকার বিধিনিষেধ জারি করে। চার, সন্ন্যাসী ফকিরদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত ছিল তাদের কাছ থেকে ব্যবসায়িক দ্রব্য ইংরেজ কর্মচারীরা কেড়ে নেয়। পাঁচ, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় তৈরি হওয়া মহাজন জমিদার বা মধ্যস্বত্ব ভোগীদের চাপে এরা অতিষ্ঠ হয়ে ওঠে। এইসব কারণে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কী? ফরাইজ থেকে এসছে ফরাজি শব্দটি, যার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, আর ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। পরেরটা, তিতুমিরের আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত কেন? তিতুমির
অবিভক্ত 24 পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করে তার আন্দোলনের প্রধান কেন্দ্র স্থাপন করেন। বারাসাত মহকুমায় অবস্থিত বলে এই বিদ্রোহের অপর নাম বারাসাত বিদ্রোহ। তিতুমির তার আন্দোলনের কি নামকরণ করেন? আর এর সঙ্গে আছে তিতুর অনুগামীরা কি নামে পরিচিত ছিল। তিতুমির বাংলায় যে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেছিলেন তার নাম ছিল তরিকা-ই মোহাম্মদিয়া। এর অর্থ মোহাম্মদের পথ। অধ্যাপক গৌতম ভদ্র বলেন যে তিতুমিরের অনুগামীরা নিজেকে হেদায়তি বা নির্দিষ্ট পথে পরিচালিত, যার অর্থ হচ্ছে হেদায়তি অর্থ হচ্ছে নির্দিষ্ট পথে পরিচালিত, অর্থাৎ অনুগামীরা নিজেদের হেদায়তি বলতো। আন্দোলনকে তরিকা-ই মোহাম্মদিয়া তারা বলতো। তবে এই আন্দোলনের প্রকৃত নাম নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এবার এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? নীলকরদের দুই রকমের নীল চাষের জমি ছিল। এগুলি হলো, এক হচ্ছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ। নীলকরদের খাস জমি ছিল, সেই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। এটাই হচ্ছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ। আর দুই হচ্ছে বে এলাকা চাষ। বে এলাকা চাষ হলো রায়তের জমিতে নীল চাষ করতে নীলকরদের যথা সামান্য খরচ পড়তো, অর্থাৎ তারা রায়তের জমিতে নীল চাষ করত, কারণ এই জমি ছিল কি রায়তের। নীলকরদের নিজের টাকা দিয়ে এই জমি কিনতে হতো না, রায়তের জমিতে তারা রায়তদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত। নীলকরকে দাম দিয়ে এই জমি কিনতে হতো না, রায়ত নিজের খরচায় নীল চাষ করত। নীলকররা বিঘা প্রতি মাত্র 2 টাকা দাদন বা অগ্রিম অর্থ রায়তদের দিত। এটা হচ্ছে বে এলাকা চাষ। নীল বিদ্রোহের দুইটি গুরুত্ব বলো। এই বিদ্রোহের দুইটি গুরুত্ব হলো, এই বিদ্রোহ বাংলা তথা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণা সঞ্চার করতে সক্ষম হয়। আর দুই, এই বিদ্রোহে হিন্দু, মুসলিম, কৃষক ও জমিদাররা যৌথভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আন্দোলন করলে জয় আসতে পারে, তা পরবর্তী ব্রিটিশ বিরোধী কর্মপদ্ধতিকে এগিয়ে নিতে সাহায্য করেছিল। ফরাজি আন্দোলনের গুরুত্ব কী ছিল? এই আন্দোলনের গুরুত্ব হলো, এক, এই আন্দোলন ছিল বাংলার দরিদ্র কৃষকদের উপর জমিদারদের শোষণের বিরুদ্ধে আন্দোলন। আর দুই, এই আন্দোলনের ফলে দরিদ্র মুসলমান কৃষকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হয়েছিল। পরেরটা, পাগলপন্থী বিদ্রোহ কি? 1825 থেকে 1827 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার অন্তর্গত শেরপুর অঞ্চলে গারো, হাজঙ্গ ও হারি উপজাতিরা ফকির করিম শাহের পুত্র টিপু শাহের নেতৃত্বে জমিদার ও ইংরেজ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তোলে তা পাগলপন্থী বিদ্রোহ নামে পরিচিত ছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? এই বিদ্রোহের গুরুত্ব হলো, এক, এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতাল এলাকাগুলো নিয়ে সাঁওতাল পরগনা জেলা গঠন করে। দুই, ব্রিটিশ সরকার সাঁওতালদের এলাকায় দিকু মহাজনদের বসবাস নিষিদ্ধ করে এবং মহাজনদের সুদের হার নির্দিষ্ট করে দেয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।